গতকাল যখন শুনলাম ঢোলাতে, দক্ষিণ 24 পরগনার সুন্দরবন জেলা পুলিশের যে একটি থানা আছে ঢোলা, সেই ঢোলাতে একটি ছেলে আবু সিদ্দিক বলে একটি ছেলেকে পুলিশের লকআপে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমাদের অবসরপ্রাপ্ত আইপিএস বলছিলেন পশ্চিম বাংলায় এখানে লাভ জেহাদ হয় না, কিন্তু পশ্চিম বাংলায় মব লিঞ্চিং হয় এবং পশ্চিম বাংলার 90% মব লিঞ্চিংয়ের শিকার হয় মুসলমানরা, এবং আজও পর্যন্ত একটা মব লিঞ্চিংয়ের সুষ্ঠু বিচার যারা মারা গিয়েছে তাদের পরিবাররা আজও পর্যন্ত পায়নি। যারা মব লিঞ্চিংয়ের শিকার হয়েছে তাদের মধ্যে অন্তত 75% পরিবারের পাশে সংখ্যালঘু যুব ফেডারেশনের প্রতিনিধিরা পৌঁছেছে। আমার অত্যন্ত দিল কাঁদছিল যে ঢোলায় যাওয়া দরকার, কিন্তু আজকের আমাদের নির্দিষ্ট কর্মসূচি। আর ঢোলায় বিগত দিনেও গিয়েছি, একইভাবে সেখানে মব লিঞ্চিংয়ের শিকার হয়েছিল কয়েক বছর আগে একটি যুবক, এবং তার কারণে ওখানে কুরবানির ঈদ একবার হয়নি। পরের দিন আমি দেগঙ্গা থেকে মব লিঞ্চিংয়ের সেই পুলিশের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢোলাতে গিয়েছিলাম। প্রায় 5-6 ঘন্টা সময় লেগে যায় যেতে, আরও 5 ঘন্টা সময় লাগে দেগঙ্গায় ফিরতে। তারপরেও কিন্তু আমরা সেখানে পৌঁছাই, কিন্তু শারীরিক দুর্বলতা অনেক বেড়েছে। এখনও হয়তো যুব ফেডারেশনের সম্পাদক বানিয়ে রেখেছেন, খলিল ভাই দায়িত্ব নিয়েছেন, বলেছেন যে আর বেশি দিন আপনার লোড নিতে হবে না, এই 2024 সালেই আপনাকে আমরা অব্যাহতি দেব। আমি কর্মীদের কাছে অব্যাহতি চাই যে সংগঠনের দায়িত্বশীল অবস্থা থেকে মনে শক্তি আছে, শরীরে শক্তি না থাকলেও কিন্তু ছুটে বেড়াই। আর আপনারা জানেন যে আমি ব্যক্তিগতভাবে যে কাজের সঙ্গে যুক্ত, যে প্রতিষ্ঠানে আমি কর্মচারী বা আমি কেয়ারটেকার, সেই প্রতিষ্ঠানেও প্রচুর সময় আমাকে দিতে হয়। সেখানে অনেক ছেলে মেয়ের দায়িত্ব আমাদেরকে নিতে হয়। তাদের মধ্যে অনেক ছেলে মেয়ে আছে যাদের করোনায়, যাদের আব্বা মা দুজনকেই তারা হারিয়েছে। এরকম ছেলে মেয়েরাও আমাদের কাছে আছে, তাদের আব্বা মায়ের দুজনেরই ডিভোর্স হয়ে গেছে, সেরকম ছেলে মেয়েরাও আমাদের কাছে আছে। ফলে তাদের পিতা আমরা, তাদের মায়ের আদর স্নেহ আমাদেরকে দিতে হয়। ফলে কাজ আমাদের করতে হবে। আল্লাহ যতদিন হায়াত রাখবেন ততদিন আমাদের কাজ করে যেতে হবে। আমার পরিচয় জনাব নাজিমুদ্দিন ফারুকী সাহেবের সঙ্গে যেটা, সেটি হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের নিয়ে যে অসহায় অবস্থা তৈরি হয়েছিল, নাজিমুদ্দিন ফারুকী সাহেব অনেক তাদের তাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন। পশ্চিমবাংলায় মমতা দিদি বলেছিলেন যে রোহিঙ্গাদের এখানে থাকার আমরা অস্থায়ী ব্যবস্থা করে দেব। স্থায়ী তো কেউ থাকতে আসে না, বিপদে পড়লে মানুষ মানুষকে সাহায্য দেবে, মানুষ মানুষকে আশ্রয় দেবে, এটাই তো সব থেকে বড় মানবিকতা। কিন্তু দিদির প্রতিশ্রুতি নিয়ে, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়ে যারা এসেছিলেন তারা কিন্তু এখানে ইনসাফ পায়নি, তারা একটি বছরও এখানে থাকার সুযোগ পায়নি। পুলিশ দিয়ে তাদের 100%ই এখান থেকে হটিয়ে দেওয়া হচ্ছে। জানি না তিনি কাদেরকে দিয়ে করিয়েছেন, কিন্তু আমরা চাই যে মায়ানমারের সমস্যার সমাধান হোক এবং রোহিঙ্গা মুসলমানরা, ভারতবর্ষে আর কেউ আছে বলে মনে হয় না, কিছু হয়তো আছেন অসহায়, ভিক্ষে শিক্ষা করে তাদের চলে। আর বাংলাদেশে যারা আছে, ভারত সরকার মায়ানমার সরকারের উপরে পেশাদ তৈরি করুক, বাংলাদেশ সরকার মায়ানমার সরকারের উপরে পেশাদ তৈরি করে তাদের ওখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ আবার তারা করে দিক। আপনারা জানেন যে 2004 সালে সংখ্যালঘু যুব ফেডারেশন আমরা তৈরি করেছিলাম। তার আগে আমি 1996 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছিলাম এবং একই সঙ্গে মাদ্রাসা বোর্ড থেকে ফাজিল পাশ করেছিলাম। আলিয়া মাদ্রাসার ছাত্ররা সে বছরই আমাকে জোর করে মাদ্রাসা ছাত্র ইউনিয়নের রাজ্য সম্পাদক বানিয়ে দিয়েছিল। 8 বছর ধরে ছাত্র সংগঠনের দায়িত্ব পালন করার পরে আপনারা দেখেছেন যে তখন মাদ্রাসা শিক্ষার
গুরুত্বহীন অবস্থা থেকে মাদ্রাসার সার্টিফিকেটের গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা রাজ্য সরকারকে বাধ্য করানো গিয়েছিল। মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি দেওয়ার জন্যে যে একটি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন, এই ভাবনা ভাবাতে আমরা তৎকালীন রাজ্য সরকারকে বাধ্য করাতে পেরেছিলাম। মাদ্রাসায় কোয়ালিটি এডুকেশন যাতে দেওয়া যায়, যোগ্য শিক্ষক নিয়োগের জন্যে মাদ্রাসা সার্ভিস কমিশন গঠনের উদ্দেশ্যে একাধিকবার আমরা সারা দিন ধরে কলকাতার মাদ্রাসা বোর্ডে তালাও লাগিয়ে দিয়ে রেখেছি। নানা আন্দোলন, আমাদের ছাত্ররা অ্যাসেম্বলির গেটে উঠে পড়েছে। ছাত্রদের নিয়ে যখন অ্যাসেম্বলির গেটেতে, বিধানসভার গেটে পৌঁছেছি, 3টে লাইন দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে, গেটের কাছে যেতে দেবে না। সেই পুলিশদেরকে সরিয়ে সরিয়ে আমরা গেটে উঠেছি এবং ছাত্ররা যখন গেটে উঠেছে তখন পুলিশ ছাত্রদের লাঠিপেটা করেছে, পুলিশ ছাত্রদের গ্রেপ্তার করেছে, কিন্তু আন্দোলনকে কোনোভাবেই থামাতে পারেনি। এভাবেই রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা গিয়েছে। আজকের সেই পরিস্থিতির কি অবস্থায় এসেছে আপনারা জানেন। যখন আমার ছাত্র জীবনের সমাপ্তি হলো, ভাবলাম যে রাজ্যে তখন যুব সংগঠন আছে ডিওয়াইএফআই, রাজ্যে তখন যুব সংগঠন আছে ছাত্র পরিষদ, রাজ্যে তখন যুব সংগঠন আছে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, জাতীয় কংগ্রেসের যুব কংগ্রেস, এসএফআই বামপন্থী ছাত্র সংগঠন। মুসলমানদের চাকরির কথা বলে না, মুসলিম ছাত্ররা দাঁড়ে দাঁড়ে ঘোরে, কিন্তু তাদের উচ্চশিক্ষার কোনো সুযোগ থাকে না। কিন্তু তাদের হয়ে বক্তব্য দেওয়া তো দূরের কথা, কোনো বিশ্ববিদ্যালয়ে পৌঁছে ভিসিআর রেজিস্ট্রারের কাছে দাঁড়িয়ে তাদের ইনসাফ পাইয়ে দেওয়ার জন্যও একটি সংগঠনও তখন ছিল না। আমি জানি সেই কঠিন দিনগুলোয় যখন উত্তর দিনাজপুরের ডালকোলার কাছে দোমোহনা মাদ্রাসায় মিটিং করতে যাচ্ছি, একজন এবং 30-40টা ছাত্রকে নিয়ে শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠব, একটি মুসলিম মানুষ এসে বলছেন, খবরদার তোমরা যেও না। কয়েকদিন আগে দার্জিলিংয়ে কেউ বোমা বিস্ফোরণ ঘটিয়েছে, তোমাদের এতগুলো মুসলিম ছেলে যদি ওদিকে তোমরা যাও তাহলে তোমাদেরকে গ্রেপ্তার করে নেবে। আমরা ছিলাম অকুতভয়, আমাদের মধ্যে কোনো ভয় ছিল না। আমরা জানতাম যে আমাদের লক্ষ্যে পৌঁছাতে হবে। আমরা দেশ বিরোধী কোনো শক্তি নয়। মুসলমানরা দেশের জন্য রক্ত দিয়েছেন, কিন্তু দেশ মুসলমানদের জন্য ইনসাফ দেয়নি। সেই ইনসাফ ছাত্র যুবকদের জন্য পাইয়ে দিতে হবে। ভয়হীনভাবে চলে গিয়েছি ছাত্রদের নিয়ে, বিভিন্ন জেলায় ভ্রমণ করেছি, আন্দোলন তৈরি হয়েছে। সংখ্যালঘু যুব ফেডারেশন 2004 সালে তৈরি হয়েছে।